সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শুভ দুপুর। সকলকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতার গোপালগঞ্জ থেকে স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান স্বাস্থ্য ও জীবনে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার সঞ্জয় বিশ্বাস। আপনারা শুনছেন বাংলাদেশ বেতার গোপালগঞ্জ FM 92.0 মেগাহার্টজে ও বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। আজকের আলোচনার বিষয় শিশুর পুষ্টি। বিশেষজ্ঞ অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার SM আলিনুর ইসলাম, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, শিশু বিভাগ, গোপালগঞ্জ মেডিকেল কলেজ, গোপালগঞ্জ। আজ আমরা বিশেষজ্ঞ অতিথির সাথে কথা বলবো শিশুর পুষ্টি বিষয়ে। স্যার, আজকের অনুষ্ঠানে আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি। স্যার, কেমন আছেন আপনি? ধন্যবাদ সঞ্জয়, ভালো আছি। স্যার, আজকে আমরা শিশুর পুষ্টি বিষয়ে কথা বলবো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, তবে অনেক সময় এটা হয়তো একটু ওভারলুক করা হয়, যেটা দেখা যায় যে পুষ্টি বিষয়ক সচরাচর অতটা সচেতন আলাদাভাবে হয়তো করা হয় না। কোনো একটা রোগ বিষয় হলে সাথে সাথে হয়তো ডাক্তারের কাছে একজন মানুষ ছুটে আসে, কিন্তু পুষ্টির বিষয়ে আসলে প্রপার কতটুকু কোন সময়ে থাকা উচিত এই বিষয়টা হয়তো এমনি এমনি হয়ে যাচ্ছে, অথবা অতি সচেতন যারা আছে তারা হয়তো আবার সচেতন থাকছে, কিন্তু আলাদা করে স্যার হয়তো গুরুত্ব দেওয়াটা অনেক সময় হয়ে ওঠে না। আজকে আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলবো এবং আমাদের যারা শ্রোতা, নিয়মিত শ্রোতা এবং দর্শক আছে নিশ্চয়ই এর মাধ্যমে কিছু জানতে পারবে। তো স্যার, একেবারে প্রথম থেকে যদি বলি স্যার, পুষ্টি বলতে আসলে কোন ধরনের খাবারকে আমরা বলবো এবং কোন ধরনের খাবার খাবে না, সেই বিষয়টা নিয়ে স্যার যদি আমরা শুরু করি। ধন্যবাদ। প্রথমে একটু সঞ্জয়ের সাথে আমি দ্বিমত করব। বর্তমান প্রেক্ষাপটে অনেক মায়েরা এদের শিক্ষার লেভেল যাই থাকুক, দেখি যে প্রায়ই এসে বলে যে বাচ্চাটা ঠিকমতো বাড়ছে না। এটা তারা এসে এই সচেতনতা আছে। ওরা আগে যেমন অনেকের 5টা-7টা বাচ্চা থাকতো, এখন অধিকাংশ ক্ষেত্রেই 1-2টা বাচ্চা থাকে। ওরা যথেষ্ট যত্নশীল। হয়তো সামাজিক লেভেল যাই থাকুক, অর্থনৈতিক অবস্থা যাই থাকুক, বাচ্চা ঠিকমতো খাচ্ছে না, এটা প্রায়ই কমপ্লেন করে থাকে যে হ্যাঁ, কী হলে বাচ্চা খাবে। ওভারঅল তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আসছে, বাচ্চাটা ঠিকমতো বাড়ছে না। শুধু এই কারণেও অনেক সময় ডাক্তারদের কাছে আসে, শুধুমাত্র যে অসুখ বিসুখ নিয়ে আসে তা না। বর্তমানে আমরা মায়েরা এত সচেতন যে ঠিকমতো খাচ্ছে না, ঠিকমতো বাড়তেছে না, ব্যাপারটার প্রতি তারা যথেষ্ট জোর দিচ্ছে। এখন কথা হলো যে প্রথমেই পুষ্টিকর খাবারের কথা বলা যাবে না। প্রথমেই বলতে হবে যে পুষ্টিটা আসলে কী, পুষ্টিটা, নিউট্রিশন, পুষ্টিটা আসলে কী। আমাদেরকে বুঝতে হবে যে এই ভয়াবহতাটা এমন যে জাতিসংঘ কিন্তু ওজনকে এখন আর খুব একটা গুরুত্ব দেয় না। সারা বিশ্বের মানুষ যেহেতু একই সেট আপ দিয়ে তৈরি, সেই নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, স্পেন, আর্জেন্টিনা, ওরা যদি একটু ফোন করে একটু নিয়ে নিই। হ্যালো, সঞ্জয় দাদা, ভালো আছেন? জি ভালো আছি। কে বলছেন প্লিজ? আপনার নাম বলে প্রশ্ন। কথা বলছি সন্ধ্যাটিয়া দাসপাড়ায়, ডুমুরিয়া, খুলনা। ডুমুরিয়া, খুলনা থেকে। আমার আমার নাম কানাই দাস। কানাই দাস, যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্নটি করুন। প্রশ্ন স্যার এইটাই স্যারের কাছে যে এখনকার যে বাচ্চারা পুষ্টিহীনতায় ভুগতেছে, তো এরা একটু একটু বড় হইলে ফাস্টফুড খাবার বেশি ঢুকে যাচ্ছে। তো বাড়িতে যতই খাবার রাখুক, কিন্তু ফাস্টফুড খাবার অতিরিক্ত খাওয়া হয়ে যাচ্ছে, এই জন্য পুষ্টিহীন হয়। তো ফাস্টফুড খাবারের সাথে কি পুষ্টিহীনার কোনো প্রবলেম আছে কিনা, এটা স্যারের কাছে জানতে চাচ্ছিলাম। চমৎকার ভালো প্রশ্ন। প্রশ্ন হ্যাঁ, করেছেন, চমৎকার নিশ্চয়ই স্যার এই প্রাসঙ্গিক প্রশ্ন। প্রশ্ন। হ্যাঁ, আপনি থাকেন, আমাদের আলোচনার মধ্যে আপনি উত্তরটা পেয়ে যাবেন, কিন্তু সরাসরি যদি সংক্ষেপে বলি, সেটা হচ্ছে যে ফুড হ্যাবিট। এটা একটা গভীরতম সামাজিক অভ্যাসের বিষয়। আমরা ভাত খাই, অনেক সমাজের অনেক লোক আছে ভাত খায় না। পৃথিবীতে অনেক দেশ আছে তারা ফল ফ্রুটস বেশি খায়, কেউ মাংস বেশি খায়। এটা প্রাপ্যতা যেমন আছে, সেরকম এক ধরনের সংস্কৃতি তৈরি হয়ে যায় যে এই ধরনের খাবারের প্রতি অভ্যস্ত হয়ে যায়। এরা প্রাপ্যতার চেয়েও অভ্যাসটার একটা বড় গুরুত্বপূর্ণ আছে। মূলত এটা একটা অভ্যাস। এখন আমরা এমন একটা জীবন ব্যবস্থায় চলে যাচ্ছি যে আমাদের কাছে আমদানি করা খাবারের গুরুত্ব বেশি। আমাদের বাড়ির পাশের জলপাই পড়ে যায়, অথবা পেয়ারা পড়ে যায়, অথবা আমলকি পড়ে যায়, অথবা টক অনেক ফল পড়ে যায়, কেউ খায় না। কিন্তু বিদেশ থেকে আমদানি করা ভিটামিন সি বা ওই ধরনের পুষ্টির নামে অনেক রকমের খাবার, অনেক রকমের ফুড সাপ্লিমেন্ট বা অনেক রকমের এমনকি ওষুধও খায় পুষ্টির জন্য।
আমরা তো বলে থাকি যে এমন কোনো খাবার পৃথিবীতে এমন কোনো ভিটামিন বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে নাই যা কোনো না কোনো খাবারের মধ্যে নাই। কাজেই আমরা এইভাবে পুষ্টিটা নিশ্চিত করতে চাই। এখন ফাস্ট ফুডের বিষয় হলো যে হ্যাঁ, একটুখানি খেয়াল করতে হবে যে সব ধরনের প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট ব্যালেন্স উপায়ে সব ধরনের খাদ্য উপাদান পাচ্ছে কিনা। কারণ বাজারে যে ধরনের প্রচলন, এই যে ফাস্টফুডের ব্যবসা, বিদেশি কোম্পানিগুলোর যে অ্যাগ্রেসিভ যে বিজনেস, এই বিজনেসের মধ্যে সমাজের সবাই জড়িত, বিজনেস কর্পোরেশনগুলো জড়িত। এরা বিদেশ থেকে আমদানি করবে, কিন্তু আমাদের দেশের গরুর দুধই আমদানি করবে, কিন্তু কৌটার মধ্যে যদি আসে সেইটা সবাই কিনবে, কিন্তু ওই গরুর দুধটা যে একটু জাল দিয়ে একটু পানি মিশায় একটু চিনি মিশায় যে মায়ের দুধের মতো করে খাওয়াবে, এই অভ্যাসটা কারো হবে না। কিন্তু বিদেশ থেকে যে খাবারগুলো আসে বিভিন্ন কোম্পানি, ল্যাক্টোজেন 1 বা অ্যামিল 1 নানান রকমের নামে যেগুলো আসে, সবগুলোই কিন্তু গরুর দুধ, কিন্তু সেই কৌটাতে আসতেছে সেটা কিন্তু সবাই খাচ্ছে কিনা। কিন্তু আমাদের দেশের গরুর দুধ যে মানুষের মতো করে তৈরি করে একটু পানি দিয়ে একটু চিনি দিয়ে মানুষের মতো ওই রকমের পুষ্টির, কতটুকু পানিতে কতটুকু পুষ্টি থাকবে, এরকম করে কেউ খাবে না। কারণ বিদেশি কোম্পানিগুলোর যে অ্যাগ্রেসিভ বিজনেস, এটা আমাদের সংস্কৃতিতে ঢুকে পড়ছে যে আমরা কৌটা কিনবো কিন্তু আমরা আমাদের গরুর দুধ আমরা খাওয়াবো না। এই গরুর দুধই আসবে প্যাকেট হয়ে কৌটাই করে, সেটা আমরা খাওয়াবো, কিন্তু আমাদের দেশে গরুর দুধ আমরা খাওয়াবো না। এর পিছনে মাল্টিন্যাশনাল অনেক কোম্পানি, অনেক বিজনেস আছে। ফাস্টফুড থেকে আমরা রেহাই পাবো না। সম্ভবত সায়েন্সের থেকে কমার্সের গুরুত্ব বেশি, এখানে বিজ্ঞান অসহায় বাণিজ্যের কাছে। কাজেই এই ধরনের খাদ্যের বাণিজ্য হবে, এটা আমরা সহজে বোধহয় প্রতিরোধ করতে পারবো না। কিন্তু এইভাবেই অভ্যাস হয়ে যেতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের হয়তো খাদ্যের অভ্যাস থাকবে, ঘরে যে রান্না করে খেতে হয় এই হয়তো 100 বছর পর কেউ জানবে না। মায়ের দুধ যে খেতে হয় বাচ্চাদের জন্য, এটাই হয়তো এক প্রজন্ম জানবে না। কিন্তু আমাদের এই পরিবর্তনের সাথে সাথে আমাদের এই দৃষ্টিভঙ্গি রাখতে হবে যে সে সব ধরনের খাবার পাচ্ছে কিনা। ফাস্টফুডের কোম্পানিগুলোকে ওইভাবে অভ্যস্ত হতে হবে, তারা যেন এক্সট্রা অ্যাডিটিভ না দেয়, তারা যেন এক্সট্রা অন্য কোনো কিছু না দিয়ে ফেলে যার ক্ষতি হয়, এগুলো খেয়াল করতে হবে। ধন্যবাদ স্যার। স্যারকে অসংখ্য ধন্যবাদ যে বর্তমান সময়ের রোগী যারা একটু সচেতন হয়েছে, আগের চেয়ে অনেক বেশি সচেতন এবং মায়েরা, সে বিষয়টা তুলে আনার জন্য। আরেকটা বিষয় স্যার যেমন বললেন যে আসলে বাণিজ্যের কাছে বিজ্ঞান আসলে অসহায়, এটা অনেকাংশে আমাদের দেশে স্যার হয়তো মনিটরিংয়ের একটা বিষয় থাকে যে বিদেশে স্যার এই না, যেখানেই টাকা সেখানে সবাই হুমড়ি খেয়ে পড়বে, প্রশাসন থেকে শুরু করে আমদানি রপ্তানি, ব্যাংক, সব জায়গায় সেটা যেখানেই টাকা আছে সেখানে আছে। তাতে পড়ে যাক মায়ের দুধ, কিন্তু রিক্সাওয়ালা কৌটা কিনে এনে বাচ্চারে খাওয়াবে, মায়ের দুধ পড়ে যাচ্ছে, বাকি দুটো বাচ্চা না খেয়ে থাকুক, তাতে কিছু যায় আসে না, কৌটা বেচতেই হবে। কৌটা বেচতেই হবে। আচ্ছা, আমরা একটা ফোন কল একটু নিয়ে নিই। হ্যালো। হ্যালো, হ্যাঁ জি, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছি আপনাকে। কে বলছেন প্লিজ? নাম বলে প্রশ্নটি করুন। আমি কোটালীপাড়া গোপালগঞ্জ থেকে বলছিলাম, জাকিয়ে। জি, জাকিয়া যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। কোটালীপাড়া কেমন থেকে। আছেন দাদা? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? আপনার প্রশ্নটি করুন। প্রশ্ন হলো যে বাচ্চাদের জন্য প্রতিদিন যে খাবারগুলো খাওয়াইলে কি বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে, সেইটা একটু বলার জন্য। জি জি জি, ধন্যবাদ। আচ্ছা, বাচ্চা তো বলতে অনেক বোঝায়। সাধারণত আমরা, আপনার লেভেলে আপনি এতটুকু জানবেন যে বুকের দুধটা যেন মিস না হয় প্রথম 6 মাস, আর কোনো টেনশন নেই। এই 6 মাস আর কোনো, এক কথায় উত্তর শেষ। 6 মাস শুধু বুকের দুধ একটা। এরপরে আমরা বুকের দুধের পাশাপাশি আমরা যেগুলো খাবার খেয়ে থাকি সেইগুলোর মধ্যে থেকেই আমরা খাওয়াবো বাচ্চাকে। বাইরের খাবার কেনা লাগে না। আমি ভাত রান্না করছি, শাক রান্না করছি, মাছ রান্না করছি, ডিম রান্না করছি, ওখান থেকে কিভাবে বাচ্চাদের জন্য ঠিক মতো তৈরি করতে হবে, আলাদা চাল ডাল এনে খিচুড়ি না বানায় আমার 10 বেলা 10 রকমের খাবার রান্না করছি, ওখান থেকে কী পরিমাণ কতটুক নিয়ে আমি একটু রান্না করলে, আমি একটু মেখে দিলেই ওর পুষ্টি হয়ে যায়, আমার খাবার থেকেই তার খাবার হয়ে যায়, অর্থাৎ ঘরের খাবার থেকেই যেন তার খাবার হয়ে যায়। আমাদের বেশি বাজার নির্ভরশীল না হয়ে আমাদের নিজেদের খাবার থেকে, আমাদের সমাজে, আমাদের জাতিতে যেসব খাবারের অভ্যাস প্রাপ্যতা সহজ, ওগুলো থেকেই আমি 2 বছর পর্যন্ত খাওয়াবো, সাথে বুকের দুধ চালায় যাব। এটা 2 বছর পর্যন্ত এখানে শেষ। পরবর্তীতে আমরা যেসব আমাদের বাজারে যেসব খাবার আছে সেইগুলো দিয়েই আমরা আমাদের চাহিদা মেটানোর চেষ্টা করব। আমাদের খুব একটা ওরকম যেসব তৈরি প্যাকেটজাত খাবার বা ওই যেরকম বলে যে রেডিমেড বিস্কিট, রেডিমেড খাবার, এগুলোর উপর বেশি একটা নির্ভরশীল না হলেও চলবে।
আমরা আমাদের ঘরের খাবার, আমাদের বাজারে চাল, ডাল, মাছ, মাংস, ডিম, সবজি এগুলো একটু বুঝে শুনে খাওয়ালে হবে যে কীভাবে খেতে হবে। একবেলা একটু ফ্রুটস খাবে, দেশি ফ্রুটস হলে ভালো। যখন 2 বছর হয়ে যাবে, বুকের দুধ যখন বন্ধ হয়ে যাবে, একবেলা একটু দুধের তৈরি কোনো খাবার, মাসে যদি সপ্তাহে যদি 2 বার একটু আমি সন্দেশ খাওয়াই, একটু মিষ্টি খাওয়াই, একটু দুধ ঘন করে জাল দিয়ে যদি একটু সেমাই রান্না করি, একটু পায়েস রান্না করি, দুধ প্রোডাক্ট একবার, দুধের তৈরি প্রোডাক্ট একবার, ফল একবার, আর বাকি সববার আমাদের সাথে আমাদের যেভাবে আমরা স্বাভাবিকভাবে খাই একটু দৃষ্টিটা রাখতে হবে যে ঠিকমতো খায় এবং সব ধরনের পুষ্টি যেন নিশ্চিত হয়। শুধু মাছ খাবে না, শুধু মাংস খাবে, শুধু ডিম খাবে, শুধু ডাল খাবে, শুধু চাল খাবে, শুধু ডাল খাবে, এরকম না। খাবারের মূলত যে 3 রকমের মেইন, পানি, ভিটামিন, মিনারেলস, এগুলো তো সবাই খাওয়ায়, কিন্তু প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন মানে আমিষ, সহজ কথায় মাছ, মাংস, ডিম, ডাল, সবজি, এইগুলো যেন একটা অংশ থাকে। তারপরে চাল হোক, রুটি হোক, গম হোক, এই ধরনের একটা অংশ থাকে। আর একটা অংশ আমাদের তেল জাতীয়, উদ্ভিজ্জ তেল অথবা প্রাণীজ তেল, যেভাবে হোক তেল জাতীয় খাবার, সয়াবিন বা এই ধরনের কিছু খেলেই আমাদের হয়ে যায়। এইগুলো আমরা স্পেসিফিক বয়স হলে বা স্পেসিফিক কন্ডিশন হলে আমরা সেইভাবে বলতে পারবো। কিন্তু ইন জেনারেল বলতে গেলে বুকের দুধটা যেন মিস না হয়। এরপরে 2 বছর পর্যন্ত বুকের দুধ চলবে, পাশাপাশি আমাদের ফ্যামিলির খাবার দিয়ে আমরা চালাবো। এরপরে আমরা আমাদের সমাজে, সোসাইটিতে, বাজারে যেসব খাবার আছে একটু পুষ্টির দিকটা খেয়াল করব যে সব ধরনের খাবারটা যেন মোটামুটি ব্যালেন্সড উপরে থাকে, সুষম খাবার যাকে বলে। এরকম বিশেষ করে অনেক দামি খাবার হতে হবে এমন না, অনেক প্যাকেটের খাবার হতে হবে এমন না, বিদেশি হরলিক্স, বিদেশি বুস্টাপ হতে হবে, ডানো হতে হবে, সেরেলাক হতে হবে, এরকম না। আমরা আমাদের ঘরের খাবার এবং আমাদের বাজারের তরি তরকারি, মাছ, মাংস, ডিম, ডাল, সবজি আমাদের সহজে প্রাপ্য, এগুলোর জন্যই আমরা বলবো, স্পেশাল কিছু বলবো না, বললে সমাজের জন্য ক্ষতি হয়ে যাবে। যার অনেক টাকা সে একরকম খাওয়াবে, কিন্তু যে গরিব তার পুষ্টিটা তো নিশ্চিত হতে হবে। তার পুষ্টির জন্য সহজভাবে যেটা বলতে হবে আমাদের সেটাই বলতে হবে। কারো কোটি কোটি টাকা আছে, সে বিদেশ থেকে আমদানি করে খাওয়াবে, সেটা আমাদের সবার জন্য কমন কথা না। একজনের অনেক টাকা আছে, সে বিদেশ থেকে আমদানি করা খাবার খাওয়াচ্ছে, এইটা বাজারের কোম্পানি আইনে আপনাকে খাওয়াই দিবে, আপনি এটা কেন করবেন? সে তার টাকা আছে, সে বিদেশি খাবার খাওয়াক, আমি আমার দেশের খাবার দিয়ে আমি তার পুষ্টি নিশ্চিত করব। জি স্যার, ধন্যবাদ। এটা যাতে আমাদের নিজেদের আশেপাশে যে খাবারগুলো আছে এর মধ্য দিয়ে মানে সর্বোচ্চ পুষ্টি চাহিদাটা পূরণ করা কেন সম্ভব। আমরা বিদেশি বাইরে খাবারের উপর সেটা নির্ভর করবো? দরকার নেই। সেটা কারো দিয়ে টাকা থাকলে সে খাবে, কিন্তু স্যার, সেটা সবার জন্য কমন কথা না। স্যার আরেকটা বিষয় হলো, একটা সময় পুষ্টি সমস্যা বলতে দেখা যায় যে অপুষ্টি বা কম ছিল, এখন সময়ের সাথে সাথে আবার মানে ওভারওয়েট যারা হচ্ছে, মানে অতিরিক্ত পুষ্টির দিকে, স্যার সেই বিষয়টা তো একটা এটা concern হয়ে আসলে দাঁড়াচ্ছে। আমাদের ঢাকায়, গুলশান, বনানীতে শিশু বিশেষজ্ঞ যারা, তাদের চেম্বারের বেশিরভাগ প্র্যাকটিস হলো ওজন বেশি। আমাদের কাছে খায় না, শুকনা, হেলথ নাই, এটা যেমন অপুষ্টি, তাদের ক্ষেত্রে এক্সেস অর ডেফিসিট, দুটো শব্দই বলা হয়, ডেফিসিয়েন্সি অর এক্সেস, দুটাই অপুষ্টি। খাদ্যের মূলত যে 6টি উপাদান, এই 6টি উপাদানের যে কোনো একটি, প্রক্সিমেট প্রিন্সিপালস অফ ফুড যেটাকে বলা হয়, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট বা মিনারেল, ভিটামিন, পানি, যে কোনো একটা প্রক্সিমেট প্রিন্সিপাল অফ ফুড, তার এক্সেস অথবা কমতি, বেশি অথবা কমতি, দুটোই অপুষ্টি। কাজে প্রচুর খেয়ে যার ওজন হওয়ার কথা 2 বছরে 12 কেজি, তার যদি হয়ে যায় 20 কেজি, সেটা অপুষ্টি। অল্প দিনে তার ডায়াবেটিস হবে, অল্প দিনে প্রেশার হবে, তার কোমরের ব্যথা হবে, হাড্ডির ব্যথা হবে, এগুলো তার সমস্যা আছে। আচ্ছা স্যার, ওই বিষয়গুলো কিভাবে কন্ট্রোলে রাখা যায়? দেখা যায় যে কিছু ক্ষেত্রে যেমন ফাস্ট ফুডের একটা প্রসঙ্গ একজনের তুললেন, যে এই বিষয়গুলোর সাথে এটা কতটা সম্পৃক্ত বা জড়িত কিনা, অথবা এর সাথে খেলার মাঠ, যেমন এইগুলো আসলে, এইগুলো একটা বড় বিশাল জিনিস, এটা ব্যক্তি পর্যায়ে সম্ভব না। একটা পরিবারে 5 জনের একটা পরিবার, সারা মাসে একজনের জন্য 500 ml এর মতো, এরকম একটা রাফ হিসাব, 3 লিটার তেল লাগবে। এখন আমি যদি একদিনেই বাজার থেকে 5 লিটারের একটা ক্যান আনি, কাজের বুয়া তো তার রান্নার সুবিধাতে বেশি করে তেল দিয়ে অল্পের মধ্যে রান্না করে ফেলবে। আমি নিজেই বাজার করতে সময় কেন মাসে 5 লিটারের বেশি তেল কিনবো? বা বাংলাদেশি বা কেন আমাদের নিজস্ব উৎপাদন, তারপরে আমার বাইরে থেকে আমদানি, আমার 2 লক্ষ টন, 3 লক্ষ টন, 4 লক্ষ টন, এর বেশি কেনই বা আমদানি করবে?
সেখানে এইরকম হিসাবটা তো লার্জ স্কেলে হতে হবে। আমাদের ক্ষুদ্রতম পরিবার ইউনিটের মধ্যে যে হিসাব, তার থেকে দেশীয়ভাবেও তো আমাদের অনেক পরিকল্পনার বিষয় আছে। এই যে ফাস্ট ফুড, এই যে ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্কস, নানান রকমের, এই যে পথে ঘাটে সরকারকে ট্যাক্স দেয় বলেই কি কোম্পানি খুলে ফেলবে? তাদের মান নিয়ন্ত্রণ, এগুলো তো প্রয়োজনীয়তা, এগুলো তো একটা রিসার্চ দরকার। কেউই কোনো রিসার্চ করবে না কতটুক দরকার, কতগুলো দরকার, কোনো রকম কিছু নাই। সাস্টেইন করবে কতগুলো, কোনো কিছু নাই। যেই টাকা দিচ্ছে ট্যাক্স করতেছে, সেই লাইসেন্স পাচ্ছে, সেই যা খুশি বিক্রি করতেছে। আমি দেখলাম আমার বাড়ির পাশে আইসক্রিম বিক্রি করে, লাল এবং নীল, লাল এবং সবুজ, বলে পতাকা আইসক্রিম। একটা ফুড গ্রেডের ওই রকম রং অন্তত 10,000 টাকা, অথচ 100 টাকা দিয়ে কাপড়ের রং, জুতার রং এটা ব্যবহার করতেছে। পুলিশ আসছে, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আসছে, তাদেরকে ধরেও নিয়ে গেছে, পরে 50,000 টাকা দিছে। 1 ঘন্টার মধ্যে এসে আবার 2 ঘন্টার মধ্যে সেম জিনিস প্রোডাকশন শুরু করছে, আমার নিজের চোখে দেখা। তো এইটা তো মানুষের ব্যক্তি লেভেলে এটা সম্ভব না। আমাদের জাতীয় চরিত্রের একটা বিষয় আছে। জি স্যার। এবং সেটা স্যার মনিটরিংয়ের যে বিষয়টা আমি একটু আগে বলছিলাম, সেটা যদি আসলে মনিটরিংটা ঠিকমতো না হয়, সেটা দুইটা লেভেল থেকে স্যার হয়তো হতে পারে। একটা হলো হয়তো দক্ষতার অভাব, অথবা জানার অভাব। এটা আরেকটা বিষয় হলো যেটা আপনি যেটা বলছিলেন যে যে প্রসঙ্গটা, আরেকটা হয়তো যে টাকা যেখানে আছে মানে দুর্নীতির একটা বিষয় থাকে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে স্যার যদি মনিটরিংটা দক্ষভাবে এবং সেটা যদি একটু দুর্নীতিমুক্তভাবে করা যেত, তাহলে হয়তো টোটাল কমিউনিটির জন্য একটা বেশ আশীর্বাদ হতো আর কি। আমরা আরেকটা ফোন কল একটু নিয়ে নিই। হ্যালো। আমি আবার কানাডার কথা বলতেছি। জি, কানাইদের যুক্ত হওয়ার জন্য যে আপনার প্রশ্ন করুন। দাদা, আগে আমি খুলনা ভিতরে এরকম অনুষ্ঠান শুনি, কিন্তু আগে যুবকগণ আসলে আমরা আগে যখন ছোট মারা 2 টাকা চিন্তা তো এখন যে রাতে হলেও হচ্ছে না। তো এইগুলো আমরাই তো পুষ্টি মানে আমরাই জন্ম দিচ্ছি বা আমরাই এতে করতেছি। কিন্তু স্যারের একটা বিষয় ভালো লাগছে যে উনি বলতেছে যে আমাদের তেল দরকার 5 লিটার, মানে সারা বাংলাদেশ আমাদের তেল দরকার 100 লাখ টন, শান্তিতে 500 লাখ টন, তাহলে খাবে না কেন? এটা আমাদের সরকার সচেতন না। আর কিভাবে সচেতন আছে? আচ্ছা, যাই হোক, এটা এটা স্যার সেটা যুক্ত করেছেন এবং সাথে বলেছেন গবেষণারও দরকার আছে কতটুকু। এটা পলিসি লেভেল থেকে যদি সেটা ঠিক করা যায়, তাহলে হয়তো ওভারঅল কমিউনিটির জন্য একটু ভালো হবে স্যার। সেই বিষয়টা মানে যাতে আমাদের কমিউনিটির সব মানুষের স্বাস্থ্য যাতে ঠিক পর্যায়ে রাখা যায় এবং সুস্বাস্থ্যের দিকে নেওয়া নেওয়া যায়, সেই দৃষ্টিভঙ্গি থেকে স্যার সেটা বলেছেন যে পলিসি লেভেল থেকে সেটা একটু। আচ্ছা, আমরা আর একটা ফোন করে একটু নিয়ে নিই। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম, জি শুনতে পাচ্ছি আপনাকে। আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি মোহাম্মদ রাসেল বলছি ব্যক্তিগত থেকে। জি রাসেল, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্ন করুন। হ্যাঁ স্যার, আমি জানতে চাইছিলাম যে আমরা শিশুদের যে ফলমূল খাওয়াই বাইরে থেকে কিনে, এই ফলমূল শিশুদের জন্য কতটুকু স্বাস্থ্যসম্মত? ধন্যবাদ। ধন্যবাদ। ফল তো দরকার আছে। আমাদের যে মূল যে উপাদান, খাদ্য উপাদান, তার মধ্যে একটা হচ্ছে হলো খনিজ পদার্থ, ভিটামিন, খনিজ পদার্থ। তো এগুলো সব খাবারের মধ্যে সব কিছু না কিছু থাকে, সব উপাদান, কিন্তু বিশেষ করে অনেক খনিজ পদার্থ, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম বা আয়োডিন, আয়রন, নানান রকমের মাইক্রোনিউট্রিয়েন্ট বলি আমরা, বা নানা রকমের ভিটামিন, ভিটামিন B1, B2, B6, B9, B12, A, D, E, K, এই ধরনের ভিটামিনগুলো আসলে ফলেই বেশি থাকে এবং মিনারেলসগুলো ফলেই বেশি থাকে। কাজে ফল দরকার আছে, কিন্তু এই যে ফল আমরা দেশীয় ফল, আসলে একবার ছিল যে একটি বাড়ি একটি খামার, অথবা আমাদের নিজস্ব এই যে কৃষি বিভাগ বা এরা যদি নিজেদের প্রোডাকশান হয়, কি সুন্দর আম গাছে একটা আম বৈশাখ মাসে পাকে, একটা আম জ্যৈষ্ঠ, একটা আষাঢ়ে, একটা শ্রাবণে। এটা হলো ন্যাচারাল গোডাউন আছেই। আমার আজকে যেটা দরকার আজকে পারলাম, 2 মাস পর যেটা, কিন্তু ওই যে আগে পাড়ে নিয়ে সব কেমিক্যাল দিয়ে সংরক্ষণ করা বা কেমিক্যাল দিয়ে পাকানো,
দরকারটা কি? আমাদের তো ন্যাচারাল রিজার্ভার গাছ, গাছ নিজেই তো একটা ন্যাচারাল রিজার্ভার। কোনো ফল একটু আগে পাকে, কোনো 2 মাস 3 মাস ধরে তো আমি সবসময় ফল পাচ্ছি। যেটা প্রপারলি যখন পাকবে তখন ন্যাচারালি পাকতে দেওয়া উচিত, ন্যাচারালি যে কদিন থাকে থাকতে দেওয়া উচিত। তা এইগুলো দরকার আছে। আবার অনেক সময় দেখা যায় যে না, কৃষি বিভাগ বা আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়গুলো তাদের গবেষণা আছে যে হ্যাঁ এই সাবস্টেন্স দিয়ে পাকাইলে সমস্যা নাই, বা এই সাবস্টেন্স দিয়ে তাদেরকে সংরক্ষণ করলে সমস্যা নাই, সেগুলো তো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। কিন্তু এই যে ব্যবসার উদ্দেশ্যে নানানভাবে আগে পাকায় ফেলানো, সংরক্ষণ করার জন্য এটা সেটা দেওয়া, বা কালারটা দেখতে জন্য একটা কিছু দিয়ে দেওয়া, পলিশ করবে, দেখা গেল যে মোম দিয়া ফল পলিশ করলো, ওটা খেয়ে ফেললো, তা এগুলো দরকার হয় না। তা এই জন্য ফল দরকার আছে, তবে আমাদের সমাজে যেরকম ফল খাওয়ানোর অভ্যাস এটা কোনো দিনই ভালো না। দেখছি এক ফলের দোকানদার এসে বলে যে বাচ্চা 14 বেলা সে ফল দেয়, ডেইলি 10 12 14 কেজি ফল খাওয়ায় বাচ্চা, সে কোনো ভাতই খায় না। এটাও তো অপুষ্টি। কারণ মাছে যা আছে, মাংসে যা আছে, তা কি আর ফলে আছে? ফলে থাকবে না। হ্যাঁ, কাজেই সব কিছুরই সীমা আছে। এক টুকরা ফল ছোট বাচ্চাদের জন্য, 2 বছরের নিচে এক টুকরা ফল দুপুরের খাবারের পরে একবার, এটাই যথেষ্ট। না জেনে শুনে অনেক ফল খাওয়াইলে, আমার 1 চিমটি লবণ ইয়েতে লেবুতে আমার ভিটামিন সি এর অভাব পূরণ হয়, আমি যদি 1 বালতি গোলায় খাওয়াই, কিছুই থাকবে না শরীরে, সব পেশাব দিয়ে বের হয়ে চলে যাবে। তা আমাদেরকে বুঝতে হবে যে কোনটা কতদিন বডিতে স্টোর থাকে, কোন ফলে কি কি উপাদান বেশি থাকে। কিছু না জানলেও অন্তত একবেলা ফল খাওয়ানো এবং দেশি ফল খাওয়ানো, আমার জানতে হবে এখানে কোনো কেমিক্যাল নাই, এটা কোনো হরমোন দিয়ে বা এটাকে আলাদা অ্যাডিটিভস দিয়ে আলাদা। ফুড ফর্টিফিকেশন ভালো, কিন্তু ফুড অ্যাডাল্টারি হয় আমাদের, অ্যাডাল্টারি। একটু স্যাকারিন দিয়ে দিল তরমুজের ভিতরে, পুরা মিষ্টি অনেক, কিন্তু তা দেখা যায় বোঝা যায়, কাটলেই বোঝা যায় ওর ভিতরে পানি। তা এটা এরকম যেন না হয়। কিন্তু 1 টুকরা ফল ডেইলি একবার, এটা দরকার আছে। জি স্যার, মানে সচেতনতার সহিত শিশুকে অল্প করে ওই যে 1 টুকরা দিলে, যেমন এটা অতিরিক্ত স্যার ডেইলি পেতে হবে, কনসিস্টেন্ট এমন নয়। হ্যাঁ, এমন নয় যে সপ্তাহে একদিনে খেয়ে ফেললাম। ডেইলি একটু করে দিনে একবার খাওয়াইলেই যথেষ্ট। জি স্যার, জি। এবং সেটা খাবারের মধ্যে আলাদা কোনো টাইম যেন না হয়। বাচ্চাকে 8 ঘন্টা পর পর নির্দিষ্ট সময় যদি না খায়, এক ধরনের ফাস্টিং, 8 ঘন্টা ফাস্টিং বডির খাদ্যর সাইকেলটাকে খুব সুন্দর করে, পরিপাক এবং বিপাকের যে সাইকেল আছে, রিদম আছে, এই রিদমটা যেন নষ্ট না হয়। খাবারের মধ্যে একটা মেইন মিল, দুপুরের খাবার, তার মধ্যে ফলটা, আর এটা দিয়ে আলাদা কোনো বক্তব্য যেন না হয়, এটা দিয়ে আলাদা যেন পরিবেশন না হয়, এটা ওই খাবারের সাথে যতটুকু। স্যার খাবারের ক্ষেত্রে আবার দেখা যায় যে ওই যে বিশেষ করে ডায়াবেটিক রোগের জন্য তো আলাদাভাবেই বলে দেওয়া হয়, তার বাইরেও তো স্যার কিছু ক্ষেত্রে বলা হয় যে ডায়াবেটিক রোগের যে খাবারটা, এটাই জেনারেল পিপলের খাবার, মানে 5 বার বা 6 বার ওই যে নাস্তা। ওরকমই এগুলো বুঝে খেতে হবে। আমাদের একটা ভালো আদর্শ মিলে দেখবেন যে প্রথমে একটা অ্যাপেটাইজার থাকে, তারপর মেইন মিল থাকে, তারপর একটা ডেজার্ট থাকে। ফোন কল একটু স্যার আমরা নিয়ে তারপরে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালাম। হ্যাঁ দাদা, আমার আর একটা প্রশ্ন আছে। জি জি, প্রশ্নটি করুন আপনার। প্রশ্ন হলো কি, আমার 7 বছরের একটা মেয়ে আছে আর 6 বছরের একটা ছেলে আছে, কিন্তু ওদের কয়েকদিন পর পর গালে ঘা হয়, বুঝছেন? আচ্ছা, এটা একটু স্যারের কাছে প্রশ্ন যে মানে এই যে কি করলে আর কি পুষ্টির জন্য আর কি, এটা অভাবের জন্য এটা হচ্ছে, কি কি করলে এটা যাবে? আপনার কিচ্ছু করা লাগবে না, আপনি যেভাবে আছে থাকুক। অধিকাংশ ক্ষেত্রে এগুলো অ্যাপথাস আলসার। এটা তো বলেন। হ্যাঁ হ্যাঁ, স্যার, হ্যাঁ, সমাধান বলেন। হ্যাঁ স্যার, অধিকাংশ নিশ্চয়ই। ক্ষেত্রে এটা অ্যাপথাস আলসার বলে একটা আলসার আছে। এটা একদমই নিরাপদ, বারবার হয়, ওর তার মায়েরও হয়তো ছোটোবেলায় হয়তো, এক বয়সে আর হয় না। এগুলো একদম কোনো ডিস্টার্ব করে না। হয়তো দেখা গেল একটু ঝাল খাইতে পারবে না বা একটু গরম খেতে পারবে না, এই ছাড়া সাধারণত এগুলো প্রবলেম তৈরি করে না। কিন্তু বারবার হয়, নিজের থেকে যায়, আপনাকে কিছু করতে হবে না, এক বয়সে ভালো হয়ে যাবে। বিশেষ কোনো ওষুধের প্রয়োজন নাই। একটু ওই যে বাজারে যেসব জেল পাওয়া যায়, ওরাল জেল, মাইক্রোরাল জেল, ওরা নানান নামে পাওয়া যায়, আমরা কোনো নাম বলতে চাই না। যে কোনো একটু জেল পাওয়া যায়, এগুলো একটু মাঝে মধ্যে ব্যবহার করতে পারবেন। অ্যাপসল একটা পেস্ট পাওয়া যায়, এটা ব্যবহার করতে পারেন। এইটা কোনো ক্ষেত্রে বড় রোগ, খুব কম ক্ষেত্রেই বড় রোগ, এবং সেটা জীবনে 1 বার 2 বারই হয়। ভাইরাস দিয়ে হতে পারে, অনেক কিছু দিয়েই হতে পারে, ক্যান্ডিডা, অনেক কিছু হতে পারে। কিন্তু আপনি যেটা বলতেছেন 2টা বাচ্চারই, এবং মাঝে মধ্যে প্রায়ই হয়,
এইগুলো আসলে নিজের থেকে হয়, নিজের থেকে যায়, এটাকে অ্যাপথাস আলসার বলে। এটা আপনি ইগনোর করতেও পারেন, হয়তো আপনার কাছে মনে হয় যে এটা বড় কোনো সমস্যা না, বাচ্চার পুষ্টির বড় কোনো ঘাটতি হয় না। মাঝে মধ্যে নিজের থেকে হয়, নিজের থেকে যায়, এক বয়সে আর হবে না। জি, ধন্যবাদ। স্যার, আলাদা আলাদা কোনো পুষ্টির তো দরকার কি খুব আছে? একটা অনেকে বলে যে হ্যাঁ পুষ্টির অভাবে গালে নানা রকমের সমস্যা হয়, গালের মিউকোসা বা গালের অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, নানা রকমের চিরোসিস, অনেক কিছুই হতে পারে। কিন্তু দুইটা বাচ্চাই যে দীর্ঘদিন বারবার হয়, এগুলো সাধারণত পুষ্টির জন্য না, এগুলো অন্য রোগ। পুষ্টির জন্য হতে পারে, গালে অনেক রকমের সংক্রমণ হতে পারে, সেগুলো এটা না। সেটা খুব বছরে একবার দুইবারই হতে পারে, সবসময় কি আর অপুষ্টিতে ভোগে নাকি মানুষ? জি স্যার। স্যার, আরেকটা বিষয় স্যার, আপনি যেমন বললেন যে মায়েরা আজকাল বেশ সচেতন এবং বাচ্চাদের দেখা যায় যে গ্রোথ অনেক সময় এসে কমপ্লেন করে যে যতটুকুই বয়সে গ্রোথ হওয়া দরকার সেরকম গ্রোথ হচ্ছে না বা স্বাস্থ্য অতটা না। আবার অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেক বেশি খাচ্ছে, স্বাস্থ্য অনেক বয়সের তুলনায় অনেক ওজন বেশি বা একটু হেলদি। স্যার, এই ক্ষেত্রে দুইটা দিকই যদি স্যার বলেন যে এটা আসলে কিভাবে যদি আসে কিভাবে এই রোগীদের আসলে অ্যাপ্রোচ করা হয়? কম ওজন কম বা হাইট কম হচ্ছে এই কারণে, আবার ওজন বেশি বা এই দুইটা দিকে স্যার। বেশিটা আমরা খুব একটা বলবো না, কারণ বেশি হলে সবাই খুশিই হয়, আচ্ছা, একদম আমরা আরেকটা কোরবানি হাটের মতো। হ্যাঁ, অমুকের 14 কেজি, আমার 13 কেজি, আমার 12 কেজি, কার বয়স কত আচ্ছা, এটা আমরা দেখে একই না। প্রশ্নে থাকবো। একটা ফোন কল স্যার আমরা একটু যদি রিসিভ করে নিই। হ্যালো। আসসালামু আলাইকুম। জি, আসসালাম। কেমন আছেন ভাই? হ্যাঁ জি, ভালো আছি। আপনার কে বলছেন? নাম বলে প্রশ্নটি করুন। জি, কথা বলতেছিলাম রাজমিস্ত্রি হ্যাঁ, রাজমিস্ত্রি। মোহাম্মদ আব্দুল সামাদ শেখ, হ্যাঁ, আমাদের নিয়ম। সাতর আলিয়া মাদ্রাসার পূর্ব পাশে বলমারি, ফরিদপুর থেকে। হ্যাঁ, আব্দুল সামাদ শেখ আমাদের খুব নিয়মিত শ্রোতা। যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। জি, ধন্যবাদ স্যারকে ধন্যবাদ। তো আমি প্রশ্ন করতে চাই যে ওই জাতিটাতে এই যে শিশুরা, দেখা যাচ্ছে যে কিছু কিছু বাচ্চারা প্রচন্ড আকারে খেতে ফেলে থাকে, তো খাওয়ার পরে দেখা যাচ্ছে যে এদের খাবার হজম হয় না, হজমের ক্ষেত্রে অনেক সময় অনেক সমস্যা করে। দেখা যাচ্ছে যে বাবা বাজার থেকে এই আপেল কিনে আনতে, ফল ফলালে কিনে আনতে, তারা বিভিন্ন ধরনের, এখন তো ধরেন যে বাজারে আম খাওয়া যাচ্ছে, তো আম তো আমরা আসলে খাওয়াটা বিষ বললেই চলে, যে ফরমেটিং দিয়ে আমটা পাকানো হচ্ছে, অনেকদিন রাখা হচ্ছে, আমটা কুচাগুলো কালো হয়ে যাচ্ছে কিন্তু আম পড়ছে না, তো এই বাচ্চারা এগুলো খাচ্ছে এনে রেখে। আমি জানতে চাচ্ছিলাম যে এই যে ধরনের শিশুরা হঠাৎ করে বোকা হয়ে যাচ্ছে, শরীর বেড়ে যাচ্ছে, ওজন বেড়ে যাচ্ছে, তো এই ক্ষেত্রে কি করতে পারি? দেখা যায় এখনের কথাই বলি, মানে বেশিরভাগ ছেলেপেলেদেরকে, বাচ্চাদেরকে দেখা যাচ্ছে যে আপনার গ্যাস দেওয়া হচ্ছে। এই গ্যাস দেওয়া হচ্ছে যে একমাত্র কারণ হচ্ছে যে এই ওজন বেড়ে যাওয়ার জন্য শ্বাসকষ্ট নিতে কষ্ট হয়, এই জন্য প্রতিটা বাচ্চাই দেখি যে হসপিটালে বা ডাক্তারের দোকানে গ্যাস দিচ্ছে। আমি স্যারের কাছে জানতে চাচ্ছিলাম যে এর থেকে প্রতিকার পেতে হলে আমাদের কোন ধরনের সচেতন থাকতে হবে বাচ্চাদেরকে নিয়ে? জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এখন সরাসরি আপনার প্রশ্নের উত্তর দিই। হ্যাঁ, বলমারিতে আমাদের ছোট ভাই আছে। আর আমরা ফরিদপুর মেডিকেলে এতদিনে পরীক্ষা নিলাম, ডাক্তার গিয়াস খুব ভালো। আপনার তো ওখানে একটা সাধারণ স্বাস্থ্য নলেজ তো তার মাধ্যমে দিয়ে দেওয়ার কথা, স্যার, তারপরেও আরেকটা হ্যাঁ। ফোন কল একটু নিয়ে নেব কিনা স্যার? হ্যালো। দাদা শুভ দুপুর। কথা বলছিলাম মেহেদী হাসান মামুন, সভাপতি আপন বেতার শ্রোতা সংঘ, জিয়নপুর পৌরত্ব, মানিকগঞ্জ থেকে। হ্যাঁ, মামুন ভাই, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আরো ভালো আছেন আশা করি। আমার প্রশ্ন হচ্ছে এই যে আমরা গ্রামে অনেক সময় দেখে থাকি টুইন বেবি বা যমজ বাচ্চা যেগুলো হয়, তাদের মধ্যে একজনের স্বাস্থ্য খুব ভালো থাকে আর একজন একটু নর্মাল হয়ে যায়। তো এটি কি আসলে পুষ্টির অভাবে হয় নাকি অন্য কোনো কারণ? এ ব্যাপারে একটু জানতে চাই। অনেকগুলো জি। প্রশ্ন, উত্তর দেওয়া তো একটার পর একটা, কোনটা রেখে কোনটা বলি, জি সবগুলোই স্যার, আমরা গুরুত্বপূর্ণ। একটা একটা করে আসি এটা স্যার। হলো যে ওই ফরিদপুরে যে যেটা ওটা না, দিয়ে শেষ করে। আগে ইয়েটা শেষ করে ফেলি। মামুন ভাই আমাদের মামুন খুব ভাই। নিয়মিত শ্রোতা। হ্যাঁ। দেখা যায় যে দুইটা গরু একসাথে খাবার দিলে একটা একটু গুতায় খেয়ে ফেলে বেশি, আর একটা একটু কম খায়, এটা নেচার। মায়ের গর্ভে দুইটা বাচ্চা, একটার দিকে রক্তের নালীটা একটু প্রশস্ত হয়, একটা একটু কম হয়। আবার টুইন একটা ফিটাল ব্লাড সার্কুলেশন হয়, একটা একটু বড় হতে থাকে, যেটা বড় হয় সেই দিকেই, নদীর ধারা যদি দুই ভাগ হয়, একটা ভাগ কোনোভাবে বড় হয়ে গেলে ওই দিকেই বেশি স্রোত যায়, আরেক দিকে কমে যায়, এরকম হয়। কাজেই মায়ের গর্ভ থেকেই একটা ছোট একটা বড় এরকম হয়ে আসতে পারে।
হতে পারে। আরেকটা হলো যে হ্যাঁ, এরকম আপনাদের দুইটা যদি মনোজাইগোটিক টুইন বা ডাইজাইগোটিক, আপনার জন্য বোঝাটা কঠিন হবে। একই ফুলে জন্ম হয়ে একই রকম হয় দুইটা বাচ্চা, তারা সাধারণত প্রায় কাছাকাছি থাকে। কিন্তু যদি ভিন্ন ফুলে হয়, যে দুটো বাচ্চা আলাদাভাবে জন্ম নিচ্ছে, আলাদা ফুলে জন্ম নিচ্ছে, তাহলে সেই পার্থক্যটা ন্যাচারালি হতে পারে, বৈজ্ঞানিকভাবেই হতে পারে। একটা হয়তো দাদার ক্ষীণ স্বাস্থ্য পাইছে, আর একটা হয়তো দাদির ভালো স্বাস্থ্যের গুণ পেয়ে গেছে। জেনেটিক্যালি দুজনে এক না, যমজ হলেও জেনেটিক্যালি দুজনে এক না। কাজেই এটা হতে পারে, এটা জেনেটিক ভেরিয়েশন থাকতে পারে। আবার অনেক সময় যমজ দুটো বাচ্চায় একটাতে রক্তের সার্কুলেশন বেশি যায়, একটাতে কম যায়, সেটা নর্মালি ছোটো বড়ো হতে পারে। আবার দুইটা ফুলে যখন জন্ম নেয়, একটা ছোটো একটা বড়ো হতে পারে। অ্যাবসোলুট খাওয়ার জন্য এটা না হওয়ার সম্ভাবনাই বেশি। আবার যদি স্বাস্থ্যগত কোনো সমস্যা, একটা হয়তো হার্ট ডিজিজ আছে, একটা নাই, একটা কিডনি ডিজিজ আছে, একটা নাই, এটা হতে পারে। এটার খাবারের সাথে সম্পর্কিত না, আজকে প্রসঙ্গের সাথে অত বেশি মিল না। বেশি মিল হলো এর আগে যে বললেন যে হ্যাঁ বেশি মোটা হয়ে যাচ্ছে, সেটা গ্যাস দেওয়া লাগতেছে, সেটা এখন গ্যাস দেওয়াটা এটা বেশিরভাগ ক্ষেত্রে লাগতেছে যে আমাদের এনভায়রনমেন্টাল পলিউশন সবচেয়ে বেশি। বাংলাদেশের বাতাস, এটা যতই বলুক সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, আসলে রানী না, এরা ফকিন্নি। এইখানকার বাতাস খুবই খারাপ। আমাদের দেশের বাতাস সবচেয়ে বেশি দূষিত। এটার বাতাস নাক দিয়ে ঢুকবে, শ্বাসকষ্ট হবে, হতেই পারে। ঠান্ডা, ধুলা, বালি এগুলো যদি অ্যাভয়েড করতে না পারে শ্বাসকষ্ট হতে পারে। এরা জেনেটিক্যালি একটু অ্যালার্জি প্রবণ বেশি, হ্যাঁ, এই জন্য হতে পারে। আর মোটার জন্য যে বলছেন, হ্যাঁ এটা কিছুটা হতেই পারে। যাদের মোটা বেশি, তাদের রক্ত এবং অক্সিজেনের নিড সারাদিনের জন্য বেশি। 10 কেজির যতটুকু অক্সিজেন লাগবে, 15 কেজির নিশ্চয়ই তার থেকে বেশি লাগবে। তার ঘন ঘন শ্বাস নিতে হবে, তার রক্তে চলাচল বেশি হবে, সেক্ষেত্রে শ্বাসকষ্ট হতে পারে। কিন্তু আপনি যেটা বলছেন সেটা সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গ। আমাদের দূষণ এবং অ্যালার্জি এগুলোই বেশি দায়ী। আর খাবারের সাথে সরাসরি শ্বাসের সম্পর্ক এরকম নাই। আমরা যেন কোন একটা প্রশ্ন যেন মিস করছি, সেটা হলো যে স্যার এর আগে আমাদের জাকিয়া উনি এটা অ্যান্সার করেছেন 6 এবং 7 বছর মুখে ঘায়ের ভিটামিন, এই বিষয়টা নিয়ে। আর পরবর্তীতে আমরা আলোচনায় ছিলাম যে ওজন কম থাকলে এই ধরনের বাচ্চার কীভাবে ওহো, হ্যাঁ, ওজন কম, এটা একদমই ভেগ একটা কমপ্লেন, এটা করা যাবে না। মানে আমাদের বড় চাকরি করে, বিশাল হর্তাকর্তা, তার বাচ্চা 10 কেজি, বাজার থেকে যা আনে উনি কিনে সব কাজের বুয়ার বাচ্চা খেয়ে ফেলে। কাজের বুয়া যে 80 কেজি, তার স্বামী 90 কেজি, আর ওনার অফিসার সাহেব হলো 50 কেজি, উনি 30 কেজি। ওনার বাচ্চা তো কোনো দিন একরকম হবে না। এই জন্য প্রথম শর্ত হলো নেভার কম্পেয়ার। দাদা দাদি, নানা নানি, মা বাবা, ভাই বোন, জেনেটিক্স বা পারিবারিক ধারাটা, ও জন্মই নিয়েছে 80 সিসি, ওরে 150 সিসির পেট্রোল কোনো দিনই খেতে হবে না। তা এরকম যাতে যদি পাতিহাঁস হয়, তাকে কি রাজহাঁসের খিদে বানানো সম্ভব? কোনো দিনই সম্ভব না। আর যে ধন্যবাদ স্যার। আমরা চলে এসেছি একেবারে সময়ের শেষ প্রান্তে। আমাদের শ্রোতা বন্ধুরা, এতটা সময় আমাদের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে বিশেষজ্ঞ অতিথির কাছে শিশুর পুষ্টি সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলাদেশ বেতার গোপালগঞ্জের পক্ষ থেকে ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।